আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম শীঘ্রই শুরু হবে জানালেন পানি সম্পদ মন্ত্রী। 1 থেকে 1.5 মাসের মধ্যেই টেকনিক্যাল কমিটির প্রতিবেদন। শিশু রামিসা হত্যার 19 দিনের মাথায় 7ই জুন মামলার রায় ঘোষণা। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে রোগী আসায় চাপ বাড়ছে রাজধানীর ডেডিকেটেড হাসপাতালগুলোতে। হবিগঞ্জে অতি বৃষ্টিতে 344 কোটি টাকার ফসলের ক্ষতি। খোরাক আর ধার দেনা পরিশোধের অনিশ্চয়তায় 23,000 কৃষক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে সুইজারল্যান্ডের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ এলাকায় 3 লাখ গাছ রোপণে সহায়তার ঘোষণা। এবং রাজধানীর পূর্বাচলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকটের আশঙ্কা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুতই শুরু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, বিশেষজ্ঞ দল কাজ করছে। 8 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেছেন, সরকারের অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। রাহুল রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল সকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে যাওয়ার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় প্রধানমন্ত্রীর ধারাবাহিক কর্মসূচি। শিক্ষামন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। 2022-এর পর থেকে কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অবসর ভাতা শিক্ষকদের সেই অনুদানগুলো দেওয়া হচ্ছিল না এবং সেখান থেকে প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল এবং প্রাইভেট ব্যাংকে দিয়েই সেই টাকাগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছিল। অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির কথা জানান সংশ্লিষ্ট দুই মন্ত্রী। বিশেষজ্ঞ টিম তারা কাজ শুরু করেছে। আমরা এর পাশাপাশি আরেকটা বিশেষজ্ঞ কমিটি 9 সদস্য বিশিষ্ট 8 সদস্য বিশিষ্ট আমরা করেছি। আগামী প্রায় 1-1.5 মাসের মধ্যেই ওরা একটা রিপোর্ট দিবে আমাদেরকে স্বল্প সময়ের মধ্যে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা নিয়ে আবার বসবো। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার, তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবির থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে। সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের বন্ধ কলকারখানা চালু সংক্রান্ত সভায় দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কলকারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সরকারের মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
অর্থনীতিতে কিছু বিষয়ে স্বস্তি থাকলেও পেছনে অমীমাংসিত অস্বস্তি রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির বহুমুখী উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা প্রতিবেদন দেয়। ব্রিফিংয়ে বলা হয়, সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর কিছুটা যৌক্তিকতা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সংস্কার নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের এখনও আস্থা ফেরেনি। বাজেট এখনও ঘাটতি অর্থায়নের মধ্যেই আটকে আছে। অনির্ণয়ন ব্যয় বেড়ে গেছে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে বলে মনে করে সিপিডি। কিছু কিছু সূচকে আমরা সাময়িক একটা স্বস্তি দেখছি, সবগুলোতে না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে সেগুলো সাময়িক এবং সেগুলো স্থায়ীও না হতে পারে। সেগুলো টেকসই করতে হলে যে সমস্ত কাঠামোগত রূপান্তর দরকার, সেই কাঠামোগত রূপান্তরটা হয়নি। এনার্জি প্রাইসটা যে বাড়ানো হয়েছে, প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন তাদের জন্য এটা অবশ্যই এটা একটা বাড়তি বোঝা হবে, কিন্তু এটার অপ্রত্যক্ষ যারা, যেমন আমার উৎপাদনকারী, আমার রপ্তানিকারী, আমার আমদানি প্রতিস্থাপক যে শিল্প আছে, সেখানে যে উদ্যোক্তা আছেন, তার উপরে যে প্রভাবটা পড়বে, এটা কিন্তু সরকার অন্যান্য পদক্ষেপ দিয়ে এটাকে কম্পেনসেট করতে পারে। পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যা মামলায় আগামী ৭ই জুন রবিবার রায়ের দিন ঠিক করেছেন আদালত। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। পরাগ আজিমের রিপোর্ট। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় ৮ বছরের শিশু রামিসাকে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে ১ জুন অভিযোগ গঠন করেন আদালত। পরদিন মামলায় সাক্ষ্য দেন রামিসার বাবা মা সহ ১৬ জন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে চাঞ্চল্যকর মামলায় ৭ই জুন রোববার রায়ের দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই দুইজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চান আসামি পক্ষের আইনজীবীও। আমি ওই বাংলাদেশ সরকার কর্তৃক আদিষ্ট হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আসামিদের পক্ষে যদি কোনো ধরনের যুক্তিতর্ক থাকতো বা কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থাকতো, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতাম। যেহেতু এই আসামি কোনো ধরনের সাফাই সাক্ষ্য দিবেন আমাদের বিজ্ঞ আদালত জানিয়েছেন, তাই সেহেতু বোঝা যাচ্ছে যে এই আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসামিদের কাছে ছিল না যথেষ্ট, এবং আসামি নিজেই বিজ্ঞ আদালতে গতকালকে দোষ স্বীকার করেছে। রায়ের পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগী পাঠানো হচ্ছে ঢাকায়। ফলে চাপ বাড়ছে হামের জন্য ডেডিকেটেড হাসপাতালগুলোতে। দেশজুড়ে হাম পরিস্থিতিকে জরুরি সেবার আওতায় আনা সহ সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন রোগীর অভিভাবকরা। এদিকে হাম ও উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামজনিত উপসর্গে 605 জনের মৃত্যু হলো। রোকসানা আমিনের রিপোর্ট। সিরাজগঞ্জ থেকে এসেছেন গার্মেন্টস কর্মী বরকত আলী। দুদিন আগে ডিএনসিসি কোভিড হাসপাতালে এলে চিকিৎসাপত্র দিয়ে ফেরত পাঠিয়েছিলেন চিকিৎসকরা। এই দুদিনের মধ্যেই বেড়ে গেছে হামের প্রকোপ। বলছে যে ওষুধ নিলে এবারে কমবো, ওষুধ দিছে, ওষুধ খেয়ে আরো বেশি হয়েছে, পর্যাপ্ত পরিমাণে উঠছে, আর পেট ব্যথা, কষ্ট মানে দম আটকে যাইতেছে। গত 11 দিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে আছেন অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য।
প্রথম অবস্থায় আইসিইউ পর্যন্ত যেতে হলেও ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে ছেলে। অক্সিজেন লেভেল 2-তে ছিল, এখন মাশাআল্লাহ সে নর্মালি চলে আসছে। কষ্ট বলতে এই 11 দিনে মানে আমি হয়তো 11 ঘন্টাও ঘুমাই নাই, এরকম সুযোগটাও ছিল না। খুবই মানে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমাকে অসুস্থ করে দাও অথবা দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলেটাকে বাঁচাই দাও। হামের জন্য ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে দেখা গেছে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছেন। বিক্রমপুরে ওইরকম ভালো কোনো ডাক্তার নাই। আমরা সব সময় বাচ্চাকে দেখে ইবনেছি না, কিন্তু গতকালকে উনি দেখে আইডেন্টিফাই করে নাই, তো রাত্রে বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তো আজকে আসছি আমরা এখানে। 4টা হসপিটাল ঘুরে এই যে পরে লাস্ট ঠিকানা এই জায়গায় আসছি আইসা, তো এই যে বাবুটা আজকে একটু মানে সুস্থ আছে, ভালো। আমরা পুরোপুরি বুঝতে পারি না যে এটা হামের দিকে যাবে। শিশু হাসপাতাল গেছি, শিশু হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিছে যে না এখানে কোনো সিট নাই গা, আপনারা এই হাসপাতালে যান। আমরা ফেনী সদরে আনি প্রথম, ফেনী সদরে আনবার পরে সদর আল্লাহরা চিকিৎসা দিতে পারতেছে না, তো আপনারা এখানে লই আসেন, ঢাকা নিয়ে আসেন। তো আমরা কালকে রাত্রে ঢাকা নিয়ে আসি। চিকিৎসা একটু উন্নত মান হলে একটু ভালো হওয়ার। ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম কিন্তু সারে নাই, ওই মোয়াখালীতে গেছিলাম, ওইখান থেকে এখানে পাঠাইছে। সরকারি হিসেবে বিভাগ ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে হামজনিত মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি কখনোই ভারত বা পাকিস্তান কারো বলয়ে যাবে না। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, সব আধিপত্যের বাইরে থেকে নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশের মানুষ। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা। এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নানাভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশ নির্ভরশীল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর সেই পররাষ্ট্রনীতি বর্তমান সরকারও গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, পশ্চিমমুখী অর্থনীতি, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে গ্রহণযোগ্যতা, মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা এবং সর্বশেষ বৃহৎ প্রতিবেশী ভারতকে সাথে নিয়ে সার্ক গঠন করা, দ্বিপাক্ষিক সমস্যাটাকে একটা আঞ্চলিক বহুপাক্ষিক সমস্যার মধ্যে রূপান্তরিত করা, এই সবটা মিলিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোনো বিভাজন নয়, বিএনপি সবসময় লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ নেতৃত্ব নির্বাচনে কখনোই ভুল করে না। যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষ দেখুন, এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা মিডিয়াতে একটা হাইপ উঠে দিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে, এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল। অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল। উদার গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি কখনোই ভারত বা পাকিস্তান কারো বলয়ে যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আবহাওয়াবিদরা বলছেন, জুনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। শুক্রবার তাপমাত্রা কিছুটা কমলেও আগামী 2 থেকে 3 দিন তাপপ্রবাহ চলবে। প্রশান্ত মহাসাগরের জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি এল নিনোর প্রভাবে গরমের তীব্রতা মারাত্মক রূপ নিয়েছে বলেও জানান আবহাওয়াবিদরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। তীব্র গরমে নাকাল জনজীবন। সকাল গড়িয়ে দুপুর, আকাশ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে রাজপথে। এমনকি রাতেও কমছে না তাপপ্রবাহ।
চরমে পৌঁছেছে রিকশা চালক ও দিনমজুরদের মতো খেটে খাওয়া মানুষের কষ্ট। এখন সমস্যা তো অবশ্যই হচ্ছে, কারণ হলো যে রৌদ্র পড়ে, এমনকি যে উতলা গরম পড়তেছে, ওই গরমে তো সমস্যা হচ্ছে। তারপরে তো আমরা পেটের দায়ে তো কাজ করতেই হবে, কাজ না করে তো উপায় নেই। না, গরমের মধ্যে তো গাড়ি লয়ে এক খেপ মারলে আরেক খেপ মারতে পারি না, খুব কষ্ট হয়। কারণ প্রচণ্ড গরম তো, ওইরকম টিপও নাই, আবার কাজও করা যাচ্ছে না। একটা কাজ করলে আরেকটা কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গরমের কারণে। আবহাওয়াবিদরা জানান এবারের বর্ষা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে না। স্ট্রং এল নিনোর প্রভাব থাকবে বছর জুড়েই। জুন মাস না, আমরা দেখতে পাচ্ছি যে পুরো বর্ষাকাল, অর্থাৎ আগামী যে 4 মাস যে বর্ষাকাল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, পুরো বর্ষাকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এবং দেখা যাচ্ছে যে যখন বৃষ্টি হবে ইরাটিক রেইন হবে, ওই রকম টানা বৃষ্টি হবে না, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার এক্সট্রিম রেইনফল, দেখা যাচ্ছে দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না, আবার যখন বৃষ্টি হচ্ছে মানে অতি ভারী বর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে এক ধরনের সমস্যা দেখা দেবে। আর অন্যদিকে যে জিনিসটা দেখা দেবে হচ্ছে আপনার তাপমাত্রার ক্ষেত্রে, যে তাপমাত্রা যেহেতু আপনার ইরাটিক রেইন হবে, থেমে অনেক দিন হয়তো গ্যাপ হতে পারে, সেই সময় আবার দেখা যাচ্ছে হিটওয়েভের মতো পরিস্থিতি আবার তৈরি হবে বর্ষাকালে মাঝামাঝি, এবং সেক্ষেত্রে মানুষের ভিতরে যে গরমের তীব্রতা এটা মাঝে মাঝে অনুভব হবে। জলবায়ু পরিবর্তনের এই চরম রূপ মোকাবিলায় প্রচুর পানি পান ও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। হবিগঞ্জে অতি বৃষ্টিতে প্রায় ৩৪৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার প্রায় ২৩,০০০ কৃষক। বছরের খোরাক আর ধার দেনা পরিশোধ নিয়ে কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। সোনালী ফসল ঘরে তুলবেন এমন স্বপ্ন ছিল কৃষকের। আকস্মিক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সেই স্বপ্ন। ক্ষতি পুষিয়ে নিতে আগাম সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহে না থাকায় বিক্রিতে আগ্রহ নেই চাষিদের। এই যে জমিগুলো আছে, প্রায় সবার জমিগুলোই পানি নিচে তলিয়ে গেছে, হাটবার কোনো পরিস্থিতি নাই। ধান ঘেরা আইছে, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো গুদাম নেয় না, এ ঘরে তৈল, এটা কোনো খামাইতো না, এটা চাল দেবে না, এটা তো একবারে বাজে হয়ে আছে। নাই ধান সব তো লেগেছি, খাওয়ার দামে পাওয়া যাবে না, ঋণ ফিন কিভাবে পরিশোধ করবো আমরা? আমাদের খুরাকের বুঝ হইব কিনা এটার মধ্যে আমরা চিন্তিত আছি। এজন্য আমরা সরকারের কাছে আবেদন থাকবো যে যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজ করে, তাদের মানে সঠিকটা যেন তাদের হাতে পৌঁছাইয়া দেয়। যে কামলা খরচ গেছে আমরা কাটাইতে, কিছু তলেও গেছি গিয়ে আনতে পারছি না, অর্ধেক আনছি আর অর্ধেক রয়ে গেছে জমি। কয়েকটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ধান শুকোনোর ব্যবস্থা করা হয়েছে। আমি আশাবাদী যে আমাদের যে নির্ধারিত সময় আছে সংগ্রহের সময়, এই সময়ের মধ্যে ধান চাল সবটাই আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। সংশ্লিষ্টরা বলছেন জেলায় ৮,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকদের কাছ থেকে এ পর্যন্ত ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সুইজারল্যান্ড। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় ৩ লাখ জলবায়ু সহনশীল গাছ রোপণে সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। রাজধানীর এস গ্যালারিতে সুইস পার্টনারশিপস ফর আ গ্রিনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে জানানো হয় সাতক্ষীরা ও নওগাঁ জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আলিম আল রাজির রিপোর্ট। প্রকৃতি আজ কেবল সৌন্দর্যের নাম নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ঘূর্ণিঝড়, লবণাক্ততা আর তাপপ্রবাহের মতো জলবায়ুর ঝুঁকির সঙ্গে প্রতিনিয়ত লড়ছে বাংলাদেশ। এমন বাস্তবতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সুইজারল্যান্ড। সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়নকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা বলছেন, শুধু গাছ রোপণ নয়, পরিবেশ বান্ধব জনসেবা, পানি ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনাতেও সহযোগিতা বাড়ানো হবে। Swiss cooperation in Bangladesh for decades, and they will continue to guide us also in the years ahead. Thank you for your partnership, your leadership and your commitment. Let us build a more resilient,
and sustainable future together. ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে বাংলাদেশে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগে সহায়তা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড। Climate change is no longer a challenge of the future, it is a challenge of today. Around the world we are witnessing rising temperatures, more frequent disaster, growing pressure of natural resources and the loss of biodiversity. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করার লক্ষ্যে সুইজারল্যান্ডের এই নতুন প্রতিশ্রুতি বাংলাদেশে টেকসই ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের পথকে আরও সুদৃঢ় করবে বলছেন নীতি নির্ধারকরা। The government of Bangladesh strongly supports locally led adaptation, empowering communities and local institutions to address climate risk. Our efforts, including river and canal restoration, afforestation programs, and strengthening local government institutions, reflect this commitment. আয়োজনের সহযোগী সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, বেলস, ওয়াটার এইড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 31টি সংস্থা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। আগামীর বাংলাদেশকে সবুজে সাজাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রাজধানীর পূর্বাচলে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কর্মসূচি উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় তিনি সতর্ক করে বলেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং টিকে থাকার লড়াইও। চলতি মৌসুমে দেশজুড়ে অন্তত 30 লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়েছে সংগঠনটি। আলিম আল রাজির আরেকটি রিপোর্ট। গাছ মানেই শুধু সবুজ নয়, এক টুকরো শ্বাস, এক চিলতে ছায়া আর বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু নগরায়ন আর পরিবেশ বিপর্যয়ের এই সময়ে প্রতিদিনই কমছে সেই সবুজের পরিধি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে তাপমাত্রা, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। এমন বাস্তবতায় দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। রাজধানীর পূর্বাচলে র্যালি, শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। হাতে গাছের চারা, চোখে সবুজ বাংলাদেশের স্বপ্ন। Trees are our best friend. They give us shelter, fruit, flower, etc. গাছ থেকে আমরা অক্সিজেন পাই, তাই দিয়ে আমরা সবাই বেঁচে থাকি। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে গাছের পরিমাণ অত্যন্ত কম, আর সেই জন্যই বাংলাদেশকে যদি আমরা পরিবেশ সুন্দর রাখতে চাই, ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অধিক পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। ভবিষ্যৎ যে জেনারেশনগুলো রয়েছে তারা হুমকির মুখে পড়ে যাবে, তাদের জীবনযাত্রা হতে হবে। তো এই সকল কারণে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকের এই বৃক্ষরোপণ অভিযানটি এই পরিবেশের ভারসাম্য রক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। এমন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। গাছই একমাত্র মাধ্যম, আমরা সূর্য শক্তি কিন্তু কোনোভাবেই ব্যবহার করতে পারতাম না। গাছ জলবায়ু পরিবর্তনের জন্য শুধু নয়, গাছ পুরো শক্তির আধার। আমরা বৃক্ষরোপণ পর্যন্ত থাকি, বৃক্ষরোপণ করার পরে সেটা কি টিকলো, সেটা বেঁচে থাকলো, সেটা বড় হলো, নাকি গরু ছাগলে খেয়ে ফেললো, নাকি রোগ বালাই হয়ে মারা গেল, এই বিষয়ে আমরা কখনো কোনো খবর রাখি না। সবুজায়নকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বেঁচে থাকার জন্য যে নানা উপকরণ আমাদের চারপাশে আছে, তার মধ্যে গাছ কিন্তু একটি বিশাল ভূমিকা পালন করে, এবং যার মধ্যে আমরা কিন্তু অক্সিজেন তো পাচ্ছি, যেটা খুব বেশি দরকার আমরা বেঁচে থাকার জন্য, পাশাপাশি ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, প্রাণীগুলোর বাসস্থান এই গাছ। আমাদের কিন্তু ঝড় জলোচ্ছ্বাস থেকেও রক্ষা করছে। গাছ যদি না থাকতো আমরা কিন্তু এই ধরিত্রীকে শীতল রাখতে পারতাম না, উষ্ণতা কিন্তু বাড়তেই থাকতো। সুতরাং যত বেশি আমরা গাছ লাগাবো
তত বেশি উষ্ণতা কমবে। আমাদের এই যে ইকোসিস্টেম সেটা কিন্তু যদি ভালো রাখতে চাই তাহলে গিয়ে গাছের বিকল্প নেই। পাশাপাশি জলবায়ুর পরিবর্তনকে যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে গাছের বিকল্প নাই। এবং গাছ লাগালেই হবে না, গাছকে যত্ন করতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে এবং গাছ একটি পর্যায়ে না যাওয়া পর্যন্ত এর যত্ন থেকে দূরে সরা যাবে না। আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শুধু গাছ রোপণই নয়, নিশ্চিত করতে হবে এর পরিচর্যাও। সবুজ বাঁচানোর এমন উদ্যোগই হয়তো বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। 2026 ফিফা বিশ্বকাপের এখন বাকি এক সপ্তাহ। টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে আলোচনাও জমে উঠেছে ফুটবল বিশ্বে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এআই। বিশ্বকাপে শিরোপার সম্ভাব্য দাবিদারদের তালিকা প্রকাশ করেছে ক্রীড়া পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটার এআই সুপার কম্পিউটার। সেখানে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। তানভীর আহমেদের রিপোর্ট। অপটা এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মতে এবার বিশ্বকাপে জিততে পারে স্পেন। 16.08% সম্ভাবনা নিয়ে শিরোপার দাবিদারের তালিকায় শীর্ষে ইউরো চ্যাম্পিয়নরা। তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে গড়ে ওঠা দলটিকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলছে অপটা। দ্বিতীয় স্থানে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অপটার মতে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 12.78%, আর 3 থাকা ইংল্যান্ডের সম্ভাবনা 11%-এরও কিছু বেশি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে। লিওনেল মেসিদের সম্ভাবনা দেখানো হয়েছে 10.02%। 6.84% সম্ভাবনা নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আছে পঞ্চম স্থানে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় রয়েছে ষষ্ঠ স্থানে। অপটার হিসেব অনুযায়ী সেলেসাউদের শিরোপা জয়ের সম্ভাবনা 6.48%। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করতে মাঠে নামবে ব্রাজিল। দলের শিরোপা জয়ে নেতৃত্ব দিতে পারেন নেইমার, ভিনিসিয়াস, রাফিনিয়ার মতো বিশ্ব তারকারা। তালিকায় জায়গা হয়েছে জার্মানির মতো ঐতিহ্যবাহী দলেরও। শীর্ষ 10-এ আছে নেদারল্যান্ডস, নরওয়ে ও বেলজিয়াম। বিশেষ করে আর্লিং হাল্যান্ডের নরওয়ে আর বেলজিয়ামকে টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে দেখছে অপটা এআই। তবে ফুটবলে ভবিষ্যৎবাণী আর পরিসংখ্যান সবসময় শেষ কথা নয়। বিশ্বকাপের মঞ্চে ইতিহাসে বহুবার বদলে গেছে সব হিসেব। তাই এআই এর ভবিষ্যৎবাণী কতটা সত্য হয় সেটাই এখন দেখার অপেক্ষা। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই দর্শকদের দুঃসংবাদ দিয়েছে ফিফা। খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পিপাসার্ত দর্শকদের স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কিনতে হবে। গত মাসেও ফিফার বিশ্বকাপে স্টেডিয়াম বিষয়ক আচরণ বিধিতে দর্শকদের স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ 1 লিটার ধারণ ক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলে পানি নিয়ে প্রবেশের অনুমতি ছিল। সেই সিদ্ধান্ত পরিবর্তন সংক্রান্ত বিবৃতিতে ফিফা খেলোয়াড় ও স্বেচ্ছাসেবক কর্মী এবং দর্শকদের যে কোনো ধরনের ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে। বিশ্বকাপের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর হবে। এবার অন্যান্য খবর। ঈদের বাড়তি আনন্দ বোনাস হিসেবে চ্যানেল আইয়ের পর্দায় শুক্রবার পুনঃপ্রচার হবে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসর। দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ এই সঙ্গীত আসর পরিণত হয়েছিল দেশ সেরা সঙ্গীত শিল্পী আর কলা কুশলীদের মিলন মেলায়। সুলতানা হিমুর রিপোর্ট। সুস্থ ধারার সঙ্গীত চর্চাকে এগিয়ে দিতে চলতি বছরের 7 এপ্রিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় 5 তারকা হোটেল মমো ইনে অনুষ্ঠিত হয় টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই সঙ্গীত আসর পরিণত হয়েছিল দেশ সেরা সঙ্গীত শিল্পী আর কলাকুশলীদের মিলন মেলায়। আজীবন সম্মাননা সহ 19টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সঙ্গীতে অবদানের জন্য আজীবন সম্মাননা পান কনক চাপা।
বিশেষ সম্মাননায় ভূষিত হন লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গান পরিবেশন করেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, রফিকুল আলম। কোনাল ঝিলিক, ইমরান মাহমুদুল, লিজা ও লুইপার মতো নতুন প্রজন্মের শিল্পীরাও মঞ্চ মাতান। বিশেষ আয়োজন ছিল বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক কাহিনী অবলম্বনে, যেখানে পারফর্ম করেন অভিনেত্রী অপু বিশ্বাস। তার অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার অপু বিশ্বাসকে সোনার কলস সম্মাননায় ভূষিত করেছে চ্যানেল আই। সেই সম্মাননা নিয়ে শুক্রবার দুপুর 2:30টায় একটি বিশেষ অনুষ্ঠানের পর পুনঃপ্রচার হবে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নেট দুনিয়ার খবর। প্রিয় দর্শক, চলুন একটু ঘুরে আসি নেট দুনিয়ায়, দেখে আসি সামাজিক মাধ্যমে ভাইরাল কন্টেন্ট কোনটি। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে আলোচিত অপু বিশ্বাসের কোরবানির মাংস কাটা। চ্যানেল আইয়ের ফেসবুকে 48 ঘন্টায় প্রায় 50 লাখ দর্শক দেখেছেন। ইউটিউবে চ্যানেল আই এন্টারটেইনমেন্ট চ্যানেলেও দেখেছেন কয়েক লাখ দর্শক। চ্যানেল আইয়ের সোনার কলস সম্মাননা অনুষ্ঠানে নাহিয়া নিমনের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। আমি আসলে ওইরকম কিছু না, আমি আমার সন্তান জন্মাবার পর থেকে আমি কুরবানি দিয়ে আসি, কারণ এই পরম্পরাটা তাকে শেখানো উচিত। বাবার বাসাতেও যাই, কিন্তু সেজন্য বাবা মাকে আলাদা করতে না পারে বিধায় তার মাথায় এই চিন্তাধারাটার কারণেই আমি নিজে কুরবানি দিই। আর কুরবানির মাংস আমি নিজেই কাটাকুটি করা এবং সকলকে দিতে খুবই পছন্দ করি। তো ওই রকমই একটা রিলস আসলে মানে দিয়েছি আমি, এবং আমি মাটির চুলায় রান্না করি প্রত্যেকবারই ঈদে। এটাই, কিন্তু এরকমভাবে মানুষের কাছে পৌঁছে যাবে এটা আমিও ধারণা করতে পারিনি। জেলায় শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনারি কেয়ার ইউনিট, CCU কিংবা কিডনি ডায়ালিসিসের সুবিধা চালু করতে চায় সরকার। স্বাস্থ্য বাজেট, অগ্রাধিকার, দুর্বলতা এবং করণীয় নিয়ে এক আলোচনায় এই সুখবর জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ব্যবসায় অনুষদের আয়োজনে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। স্বাস্থ্য খাতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বরাদ্দ থাকায় ব্যক্তি পর্যায়ে মাথাপিছু খরচ সবচেয়ে বেশি বলে জানানো হয় আলোচনায়। বিএনপি সরকার এখানে আমূল পরিবর্তন করতে চায় বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নাটোর 2 আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অপরাধী যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। রামিসা সহ সারা দেশে শিশু ধর্ষণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসার খোঁজ খবর শেষে এসব বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সে সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নির্ভর করাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর লক্ষ্য বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুঁজিবাজারে পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার বিকেলে কমিশনার নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ আল তারিককে নিয়ে কমিশন কার্যালয়ে যান চেয়ারম্যান মাসুদ খান। এরপর প্রেস ব্রিফিং করেন নতুন চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের সময়ে BSECর চেয়ারম্যান হওয়া খন্দকার রাশেদ মাকসুদ এদিন সকালেই পদত্যাগ করেন। একই দিন 4 কমিশনারও দায়িত্ব থেকে ইস্তফা দেন। এরপর দুপুরে নতুন চেয়ারম্যান ও 3 কমিশনারকে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রেস ব্রিফিংয়ে আরও ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। টার্মিনাল 1-এ লাগানো বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা দৃশ্যটি প্রচার করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও লেবানন তাদের যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করতে এবং লেবাননের অভ্যন্তরে কয়েকটি বিশেষ নিরাপত্তা অঞ্চল তৈরি করতে সম্মত হয়েছে, যেখানে হিজবুল্লাহ কর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা ও ক্ষমতা সংকোচনে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে।
ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সিএসআর এর আওতায় মাছ ধরা বন্ধের সময় দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে ৭৯ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মাঝে নগদ ১০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাফাতুল্লাহ খান কক্সবাজারে কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। রাজধানীতে এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ এবং এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ, যুগ্ম পরিচালক ও সহযোগী প্রকল্প পরিচালক মোহাম্মদ আয়ুব আলী সহ অন্যরা। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় এককভাবে হাসপাতাল কর্তৃপক্ষের। সরকার গঠিত তদন্ত কমিটি বলছে ভবনটি হাসপাতালের জন্য উপযুক্তই নয়। শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কালক্ষেপণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চিকিৎসায় এরপর কারো গাফিলতি প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেবে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ২৭ মে ভোরে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় ৬ নবজাতকের। এই ঘটনায় মৃত্যু এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা করেন। সরকার গঠন করে তদন্ত কমিটি। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেয়া হলেও কমিটি ৩ জুন পর্যন্ত সময় চায়। সেই তদন্ত প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন হাতে পান ৪ জুন বেলা ৩টায়। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। ২. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর ২ পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। মন্ত্রী বলেন, এমন গাফিলতি সহ্য করবে না সরকার। কন্টিনিউয়াসলি পরিদর্শনে আসি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরও বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি, এসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। আদ্দিন হাসপাতালে যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হবে আগামী রোববার। হাইপার কেপনিয়াতে রোগীগুলি মারা গেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জের সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নির্মিত ৭০ টন ক্ষমতা সম্পন্ন নৌবাহিনীর লজিস্টিক্স, মেরামত ও রক্ষণাবেক্ষণ ক্ষমতা বাড়াতে অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান নৌবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ডিইডব্লিউর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুল হক, জেলা প্রশাসক রায়হান কবির সহ নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪৫ মিটার দৈর্ঘ্যে, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ফ্লোটিং ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। ৭০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই প্ল্যাটফর্ম জেটি এবং সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।
এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, উদ্ধার কার্যক্রম, ভারী যন্ত্রপাতি উত্তোলন, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌঘাটিতে লোডিং আনলোডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী। একই সাথে আজ এই প্ল্যাটফর্মের সফল হস্তান্তর আমাদের দেশীয় জাহাজ নির্মাণের ক্ষেত্রে সক্ষমতা অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা। বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সম্পাদক মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি SM লুৎফুর রহমান সহ অন্যরা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ে বালু দস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। ঝিনাইগাতি উপজেলার নকশি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনি বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ খান এবং একই বিটের বনরক্ষী জিয়াউল ইসলাম। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে গাড়ি ভর্তি বালুসহ এক চোরা কারবারিকে রাংটিয়া রেঞ্জের বনকর্মীরা আটক করেন। ওই ঘটনার জেরে রাত 9টার দিকে গারো পাহাড়ের নকশি এলাকায় টহলরত বনকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ধানমন্ডির দৃক গ্যালারিতে দ্য একো অফ আর্থ, আ জার্নি ফ্রম নেচার টু সাস্টেইনেবিলিটি শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করেছে নটরডেম নেচার স্টাডি ক্লাব। আয়োজনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আরও দায়িত্বশীল হতে হবে। প্রকৃতি ও টেকসই উন্নয়নে মেলবন্ধনে সাজানো প্রদর্শনীটি চলবে 6 জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দৃক গ্যালারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আয়োজন। পরিবেশ অধিদপ্তর, ব্যাংক এশিয়া এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার চ্যানেল আই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের আইনজীবীদের বাজেট ভাবনার শীর্ষক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিচারপতি শহীদুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম শীঘ্রই শুরু হবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী। 1 থেকে 1.5 মাসের মধ্যেই টেকনিক্যাল কমিটির প্রতিবেদন। শিশু রামিসা হত্যার 19 দিনের মাথায় 7ই জুন মামলার রায় ঘোষণা। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে রোগী আসায় চাপ বাড়ছে রাজধানীর ডেডিকেটেড হাসপাতালগুলোতে। হবিগঞ্জে অতিবৃষ্টিতে 344 কোটি টাকার ফসলের ক্ষতি। খোরাক আর ধার দেনা পরিশোধের অনিশ্চয়তায় 23,000 কৃষক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে সুইজারল্যান্ডের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ এলাকায় 3 লাখ গাছ রোপণের সহায়তা ঘোষণা। এবং রাজধানীর পূর্বাচলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকটের আশঙ্কা। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।